আজকে মূলত আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারভিউ নিয়ে একটা ওভারঅল ধারণা আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা অলরেডি একটা ভিডিও ছেড়ে দিয়েছি যে আমরাও একটা ইন্টারভিউ প্রিপারেশন কোর্স লঞ্চ করেছি। তো সেইটার পদ্ধতিটাও আমি এখানে খানিকটা বুঝিয়েও দেবো যে আমরা কিভাবে আসলে সেটাকে অর্গানাইজড করছি, সেই বিষয়টা এবং ওভারঅল ইন্টারভিউ ধারণাটা আমরা এখান থেকে প্রোভাইড করে দিতে পারবো আশা করছি আজকের ক্লাস থেকে। আর শেষে অনেকের প্রশ্ন থাকতে পারে, যদি মনে হয় কেউ কেউ প্রশ্নগুলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি ক্লাস শের পরে প্রশ্নগুলো নিয়ে নেব। আর আমি বোঝানোকালীন যদি কখনো মনে হয় যে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হচ্ছে সেইখানে আমাকে দাঁড় করিয়ে দিও, অসুবিধা নেই। যেহেতু অনেকে আছি আমরা ক্লাসে, সেই ক্ষেত্রে প্রশ্নগুলো কমেন্ট বক্সে রেখে দিলে আমি পরে দেখে নিয়ে উত্তরগুলো দিতে পারবো, ঠিক আছে? এবং লাস্টে আমরা কোশ্চেন আনসার সেশনটাও রাখবো। স্যার, আপনার কথাটা খুব আস্তে শোনাচ্ছে। সবার ক্ষেত্রে কি তাই? না স্যার, আমি ভালো ঠিক আছে। ঠিক আছে বলছি স্যার, সবাই না স্যার ক্যামেরার সাউন্ড অফ করতে বলো না, তাহলে মানে ঠিকভাবে নেটওয়ার্কটা। সকলের কাছে অনুরোধ রয়েছে মাইকটা একটু অফ করে দাও, কারণ অনেকে আছি তো, একটু ডিসিপ্লিন ওয়েতে চলা ছাড়া কোনো উপায় থাকবে না। আশা করছি স্ক্রিন দেখা যাচ্ছে। আজকে ইন্টারভিউ নিয়ে একটা সামগ্রিক আলোচনা আমরা রাখবো। মূলত দেখো, দু ধরনের স্টুডেন্ট এখানে আছো, যারা অনেকটাই কনফার্ম যে তোমরা ইন্টারভিউতে ডাক পাবে, এরকম এক ধরনের রয়েছে। আর এক ধরনের রয়েছে যারা কনফিউজড রয়েছে যে ইন্টারভিউতে ডাক পাবে কিনা। আমি কোনো রকম কোনো উদ্দেশ্যে বা কোনো রকম কোনোভাবে অন্যদিকে বিচলিত না করে সরাসরি তাদের জন্য আমি কিছু কথা বলে দেবো যে কিভাবে যারা মানে এখনো যারা কনফিউজড নও, মানে কনফিউশনে রয়েছে যে আমি ইন্টারভিউতে চান্স পাবো কিনা, তাদের কি করণীয় সেটাও আমি এই ভিডিওতে আজকে ক্লিয়ার করে দেব। সেই সঙ্গে দেখো, আমরা প্রথম থেকেই যে এই তোমার এক্সপেক্টেড কাট অফটা নিয়ে, মানে এত জনের প্রশ্ন রয়েছে, তো আমরা বরাবরই এক্সপেক্টেড কাট অফ নিয়ে কিছু বলিনি বা আসলে বলার কোনো তথ্য পাইনি। তবুও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কি হচ্ছে বা কি হতে পারে, তার একটা সম্যক ধারণা দেওয়ার আজকের এই ভিডিওতেও চেষ্টা করব। প্রথমত, যদি আমরা ইন্টারভিউটার বেসিক বোঝার চেষ্টা করি যে ইন্টারভিউটা কি, তাহলে মোটামুটি এই ধরনের বিষয়গুলো আমাদের সম্মুখে আসে। মূলত ব্যক্তিত্ব যাচাই, যোগাযোগ দক্ষতা এবং প্রায়োগিক জ্ঞানটা যেটা রয়েছে। দেখো, মূল জ্ঞান যেটা, সেটা আমাদের এসএলএসটি পরীক্ষার মধ্য দিয়ে হয়ে গেছে। এইবার আসলে তোমার ব্যক্তিত্বটাকে মূলত যাচাই করবার জন্যই ইন্টারভিউটা হয়, ঠিক আছে? তোমার আত্মবিশ্বাস, চাপ সামলানোর ক্ষমতা, এই বিষয়গুলো বোর্ডের লোক তোমাকে পর্যবেক্ষণ করবে। যোগাযোগ দক্ষতা, যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল বলতে বোঝায় যে আমি কতগুলো ভারী শব্দ প্রয়োগ করছি, কতগুলো অমুক শব্দ তমুক শব্দ প্রয়োগ করছি, ডাজ নট, মানে এটা একবারেই নয়। যোগাযোগ সবচেয়ে ভালো সুন্দর বলতে বোঝায় যেটা, যে আমার কথাকে তুমি কত সহজে স্পষ্টভাবে বুঝতে পারছো, এইটা হচ্ছে ম্যাটার। কবিতা বা গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে মানে শব্দের মারপ্যাচ হতে পারে, কিন্তু যখন আমরা কমিউনিকেশনের কথা বলবো তখন একেবারে ক্লিয়ার কাট স্পষ্ট ভাষায় কথা বলা। যাই হোক, মোটামুটি ইন্টারভিউ এই কারণে এই বিষয়গুলো যাচাইয়ের জন্যই কিন্তু হয়। এবং প্রায়োগিক জ্ঞান, যেটা ওই ডেমো ক্লাসের মধ্য দিয়ে যে তুমি কতটা তোমার যে তুমি যে জ্ঞানটা অর্জন করেছো সেটাকে কতটা ডেলিভার করতে পারছো, এই বিষয়টা কিন্তু দেখা হয়। বোর্ড সম্পর্কে যদি একটা ধারণা হয় যে বোর্ড কাঠামো মূলত 3 থেকে 5 জন একটা থাকবে, সাধারণত 10 মিনিটের একটা টাইম বাউন্ডেশন থাকবে। আচ্ছা, এইখানে আমাদের বেশ কিছু জিনিস মনে রাখার বিষয় থাকবে যে ইন্টারভিউ কিন্তু হিউজ সংখ্যক মানুষকে নিয়ে হচ্ছে, এবং যারা বোর্ডে থাকবে তারাও কিন্তু তোমার আমার মতনই মানুষ। হ্যাঁ, তারা অন্য গ্রহের নয়। সুতরাং দেখবে যে আমাদেরও একই জিনিস যখন করতে যাই, তখনই দেখবে যে যখনই মানে একঘেয়েমি ব্যাপার চলে আসে, তখনই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলেই চালিয়ে দেয়, কিন্তু আমাদের ব্রেন তার মধ্যে
তখন ক্যাচ করে যাকে আমরা একটু মানে অন্য রূপে পাই, ঠিক আছে। অন্য রূপে এর মানে এই নয় যে একেবারে অন্য গ্রহ থেকে এসেছে, হ্যাঁ, যাকে মনে হয় যে পরিমিত সে, হ্যাঁ, তার ক্ষেত্রে আমরা দেখবো যে সময় মোটামুটি 10 মিনিটের কাছাকাছি দিচ্ছে, কিন্তু অন্যদের ক্ষেত্রে আবার দেখা যাবে 10 মিনিটের কম। মোটামুটি এই 10 মিনিটের একটা অ্যাভারেজ রেঞ্জ কিন্তু তোমাদের ধরে নিয়ে এগোতে হবে, এবং সেইভাবে গোটা ইন্টারভিউটাকে আমরা প্ল্যান করে নেব যে আমরা এই 10 মিনিটের বাউন্ডেশনের মধ্যে আমরা কিভাবে ইন্টারভিউটা করতে পারি। আচ্ছা, এইখানে দেখো মূলত যে ধাপসমূহ হচ্ছে ইন্টারভিউতে, ইন্টারভিউ বোর্ডে যাবার পর থেকে শুরু করে প্রথমেই দেখো আত্মপরিচয়ের একটা পর্ব চলে, তারপরে দেখো বিষয়ভিত্তিক প্রশ্ন থাকে, তারপরে ডেমো ক্লাসটা থাকে, এবং তারপরে প্রয়োজন হলে সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্নটা ধরে। এই সাধারণ জ্ঞান বা বিষয়ভিত্তিক প্রশ্ন এটা উলটপালট হতে পারে, প্রথমেই সাধারণ জ্ঞান হতে পারে, পরে বিষয়ভিত্তিক প্রশ্ন হতে পারে। এই ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে এক আত্মপরিচয়ের জায়গা, দুই হচ্ছে ডেমো ক্লাসের জায়গা। এই দুটো জায়গাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আত্মপরিচয়টা তোমাকে তোমার পরবর্তী ধাপে নিয়ে যেতে সাহায্য করবে। মানে এখন তো দেখো যে আমাদের রিল দেখার একটা বড় অভ্যাস, হ্যাঁ, এই রিল আমরা যখন দেখবে আচ্ছা, এই রিল আমরা দেখবে একেবারে ইনিশিয়াল স্টেজে আমরা যখন দেখি, একেবারে প্রথম পর্বটুকু যদি ভালো লাগে তবে আমরা কিন্তু এগোতে পারি। তো প্রাথমিকভাবে ওই যে ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু ম্যাটার করে, হ্যাঁ, ওই ফার্স্ট ইমপ্রেশন তোমার পরবর্তী কাঠামোটাকে ডিসাইড করে দেবে। ওই ফার্স্ট ইমপ্রেশনে যদি মনে হয় যে তুমি প্রমিনেন্ট, তখন কিন্তু তাদের প্রত্যেকেরই মনে ওই কথাটা গেঁথে যাবে যে প্রমিনেন্ট, এবং সেই ভাবেই কিন্তু প্রশ্ন সেখানে চলতে থাকবে। আচ্ছা, তারপরে বিষয়ভিত্তিক জ্ঞান, ডেমো ক্লাসের জায়গাটা রয়েছে, এবং সাধারণ জ্ঞানের জায়গাটা রয়েছে। যদি গোটা ইন্টারভিউর কথা বলো, এটা আমরা এতক্ষণ বললাম ইন্টারনাল কথা। এবার বাইরের দিক দিয়ে যদি আমরা দেখি যে ইন্টারভিউর প্রিপারেশনটা আমরা কিভাবে করতে পারছি, তো এই ক্ষেত্রে আমাদের মূলত 4টে বিষয় এসে দাঁড়ায়। প্রথমত বিষয়ের জ্ঞান দাঁড়ায়, দ্বিতীয়ত আমাদের ওই ব্যক্তিত্ব বা আচরণ বা পার্সোনালিটি এবং অ্যাটিটিউড দাঁড়াচ্ছে, শিক্ষণ দক্ষতা অর্থাৎ আমার টিচিং স্কিল, ডেমনস্ট্রেশন ইত্যাদি বিষয়টা আসছে, এবং সাধারণ জ্ঞানের মধ্যে যেটা পড়ছে যে আর কি ওই বিষয়ক ওই রিলেটেড সমাজ এবং বা আইনগত কারণগতভাবে কিছু সাধারণ জ্ঞান। তো এক এক করে পয়েন্ট করে যদি আমাদের দেখা যেতে পারে যে বিষয়ের জ্ঞানটা কি, দেখো যার যে বিষয় রয়েছে সেই বিষয়ের কিন্তু তোমরা যে বিষয়গুলো পাঠ করেছো, এক তো মানে এর বইগুলো, প্রাথমিক লেভেলের বইগুলো, মানে যে বিষয়গুলো তোমরা পড়াবে স্কুলে গিয়ে, সেই বইগুলো সম্পর্কে জানা জরুরি। দ্বিতীয়ত যে ধরো আমরা এতদিনের যে প্রিপারেশন বা তোমরা যে প্রিপারেশনগুলো করেছো তার একটা সামগ্রিক নলেজ দরকার, এবং যে ফিল্ডে রয়েছো, অর্থাৎ কারোর সাবজেক্ট এডুকেশন, বাংলা, ইতিহাস, বিজ্ঞান, এই যে সাবজেক্টে রয়েছো সেই সাবজেক্টের কিছু কমন জিনিস হয়, সেই সাবজেক্টের কিছু কমন নলেজ হয়, যে ওই বিষয় হলে মানে ওই বিষয়ের ছাত্র মানে তুমি এই বিষয়গুলো আসলে জানবে, এইটা এক্সপেক্ট করা যায়। তো এই রকম কমন বিষয়গুলো কিন্তু জানা দরকার। ডিপ নলেজের কথা আমি এখানে বলছি না, একেবারে উপরের জ্ঞান কিন্তু এইখানে থাকা দরকার। কারণ কি, মানে উপরের নলেজ থেকে যদি প্রশ্ন আসে সেই ক্ষেত্রে যদি না পারা যায়, সেটা কিন্তু একটা মানে খুব খারাপ রকমের ইমপ্রেশন হবে। এবার ডিপ কোশ্চেন আসলে সেই ক্ষেত্রে তুমি অ্যাভয়েড করলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি কিন্তু সব কোশ্চেন আমি পারি না বলে তো চালাতে পারি না, একেবারে উপর লেভেলের প্রশ্ন। তো এইরকম বিষয়ভিত্তিক জ্ঞানটা থাকা কিন্তু জরুরি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের অবশ্যই এই বিষয়টাও দেখা উচিত। আচ্ছা, দ্বিতীয়ত এই যে পার্সোনালিটি ব্যাপারটা রয়েছে, আত্মবিশ্বাস, কথা বলার ধরন, হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি বিষয়গুলো কিন্তু ম্যাটার করবে। আচ্ছা, চতুর্থ বিষয় দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষণ দক্ষতা বা টিচিং স্কিল। এই টিচিং স্কিল, ব্যবহারিক দক্ষতা যাচাই যেটা রয়েছে, সেই ক্ষেত্রে আসলে তোমাকে দেখানো হবে যে তুমি কিভাবে পড়াচ্ছ, তোমার যে কথা বলাটা, তোমার যে শেখানোটা, এই শেখানোর ক্ষেত্রে আমার সবচেয়ে যেটা মনে হয়, যেটা আমরাও করে থাকি মাঝে মাঝে, বা মানে যে ক্লাসগুলো মানে ছেলেমেয়েরা বলে যে ভালো লাগছে, তা সেই ক্লাসগুলোকে যদি অ্যানালিসিস করা যায়, সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস আমরা দেখি। প্রথম কথা যে ওই ক্লাস মানে ওই বিষয়টাকে আমাকে আগে খুব ভালো করে বুঝতে হবে এইটা, এবং তাকে যতভাবে বোঝা যায় বুঝতে হবে। দ্বিতীয়ত কল্পনা করতে হবে যে এই বিষয়টা, কারণ মাইক অফ হয়েছে, মাইকটা একটু অফ করবেন। দ্বিতীয়ত এই বিষয়টা আমি মানে তোমার চেনা জানা
তুমি যাকে মনে করো যে ও একটু দেরিতে বোঝে, হ্যাঁ, ওর বোঝার ক্ষমতাটা একটু স্লো, তুমি তার কথা চিন্তা করে বোঝাতে চাইবে যে একে আমি কত সহজে বিষয়টাকে বোঝাতে পারতাম, ঠিক আছে। এবং আরো একটা ব্যাপার এইখানে মাথায় রাখতে হয় যে এই টিচিং স্কিলের ক্ষেত্রে বর্তমান টিচিং বা এনইপি 2020 যেটাকে প্রমোট করে, একেবারে বাস্তবের সঙ্গে রিলেট করে যদি তুমি কিছু করাতে পারো, ঠিক আছে। দেখবে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে বাস্তবকে রিলেট করা যায়। মানে আমরা উদাহরণ দেখবে যে এখন ওই সোনামু ওয়াংচুক যিনি রয়েছেন, মানে 3 ইডিয়টস সিনেমাটা যাকে নিয়ে ইন্সপিরেশন হয়েছে, ওই সেই ব্যক্তিটাও মানে ওই বাস্তবের সঙ্গে রিলেট করে, মানে ওর পুরো এডুকেশন সিস্টেমটা তো ওইভাবে দাঁড়িয়ে বাস্তবের সঙ্গে রিলেট করে আসলে দেখাতে চাইছে, হ্যাঁ, সবকিছুকে, যার ফলে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে খেয়াল রাখা, অবশ্যই এই বিষয় নিয়ে আরো আমরা পরে কথা বলবো। সাধারণ জ্ঞান এবং সচেতনতার মধ্যে যেমন যে বিষয়গুলো চলবে, সেটা হচ্ছে ধরো ওই শিক্ষানীতি রয়েছে, সাম্প্রতিক ঘটনাবলী। সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে দেখো এই যে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বা স্কুল লেভেলের শিক্ষা সংক্রান্ত যে নিয়ম কানুনগুলো রয়েছে, সেই নিয়ম কানুনগুলো জানা প্রয়োজন হবে। তুমি যে জেলার বা যে এলাকার রয়েছে তার ইতিহাস যদি সংক্ষিপ্ত জানা থাকে, সেইগুলো তোমাকে একটু দেখে যেতে হবে, সেইগুলোকে একটু বুঝে যেতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলোকে একটা ওভারঅল ধারণা তোমাকে রাখতে হবে, হ্যাঁ। এবং কয়েকদিন চেষ্টা করো যে একটু খবরাখবর দেখবার ক্ষেত্রে, কয়েকদিন মানে সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে যেন তুমি যুক্ত আছো, এরকম বিষয়গুলো দেখবে যে এখন সোশ্যাল মিডিয়ায় কম বেশি সকলেরই বোধহয় ওই টাইম লাইনে নিউজ টিউজ সংক্রান্ত বিষয়গুলো আসে, সেই কারণে অনেকেই বিষয়গুলো জানবে। তো তবুও একটু এখন মানে কেয়ারফুলি সাম্প্রতিক ঘটনাবলীর দিকে নজর রাখো এবং নিজের এলাকা ভিত্তিক বিষয়গুলোর দিকেই নজর রাখো। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেটা হচ্ছে ডেমো ক্লাস। মনে রাখবে, ডেমো ক্লাসে তুমি কতক্ষণ ধরে পড়াচ্ছ ডাজ নট ম্যাটার, এবং তোমাকে দেওয়াও হবে না সময়। একেবারে 30 সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ড মানে 1 মিনিট অনেক বেশি হয়ে যাচ্ছে, 1 মিনিট নয়, একেবারে 30 সেকেন্ডের মধ্যে প্রাথমিক পর্বটাকে সেরে নেওয়া, একেবারে 30 সেকেন্ডের মধ্যে। কেন বলছি যে আমরা যদি সর্বোচ্চ 5 মিনিটও তোমার জন্য ধরি, তুমি ভেবে দেখো একটা ইন্টারভিউ যদি আমি 10 মিনিটকে অতিক্রম করে ফেলি বা 10 মিনিট যদি আমি ধরি, সেই ক্ষেত্রে একেবারে ইনিশিয়াল স্টেজে তোমার পরিচয় পর্বটা রয়েছে, সেখানে তারপরে কিছু স্বাভাবিক কোশ্চেন থাকে, তারপরে তুমি পড়াতে যাবে, পড়াতে গিয়ে কিছু বোর্ড ওয়ার্ক ব্যাপার থাকবে, তারপরে তুমি ধরো পরবর্তী ধাপের কিছু প্রশ্ন থাকবে। সুতরাং এই সময়টা কিন্তু হামেশাই চলে যাবে। সুতরাং 5 মিনিটের অধিক কল্পনা করা যায় না পড়ানোর ক্ষেত্রে। এই 5 মিনিটেই তুমি এমন একটা টপিক ধরবে যে 5 মিনিটে সুন্দরভাবে বোঝাতে পারছো। তুমি খুব বড় একটা টপিক ধরে ফেললে, আর তুমি খুব মানে এখানে কিন্তু এইটা ম্যাটারই করে না যে তুমি খুব কঠিন বিষয় তুলে নিয়েছো বলে তোমাকে আলাদাভাবে করা হবে, তুমি খুব সহজ বিষয় নিয়েছো, এরকম ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে তুমি সেই বিষয়টা থেকে কত সুন্দর করে উপস্থাপন করছো, এইটা ম্যাটার, সহজ কঠিন ম্যাটার নয়। এবার সেই ক্ষেত্রে পড়ানোর ক্ষেত্রে যেটা তোমরা করতে পারো, 30 সেকেন্ডের মধ্যেই পুরো তার ভূমিকা অংশটাকে করে দেওয়া, যে কোন বিষয় তুমি পড়াচ্ছ এবং কিভাবে তুমি পড়াচ্ছ। যেমন মানে আমি ব্যক্তিগতভাবে একটা পড়ানোর ক্ষেত্রে যেটা করে থাকি, সেটা হচ্ছে আমি একেবারে ইনিশিয়াল স্টেজে আমি রুট ম্যাপটা তৈরি করে দিই যে আজকে আমি পড়াবো এই টপিকটা আমি এই পথে তোমাদের পড়াবো। অর্থাৎ প্রথমে আমি এই বিষয়টা শেখাবো, তারপরে ওই বিষয়টা শেখাবো, তারপরে ওই বিষয়টা শেখাবো, এবং তারপরে গিয়ে আমি এই বিষয়টা শেখাবো, এবং শেষে আমরা কনক্লুশনে পৌঁছাবো। এর ফলে হয় কি, মানে আমার মনে হয় যে তারা ওই টপিকটা থেকে অন্যদিকে ঘুরবার প্রবণতা তাদের কম থাকে, একেবারে ছকে বাধা থাকে বিষয়টা। তো এরকম যদি মনে হয় যে আমি এই পদ্ধতিতে পড়াচ্ছি বা এই পয়েন্টে আমি পড়াচ্ছি এবং শেষে কনক্লুশন করছি, সেই রকম একটা ভূমিকাও তুমি রেডি করতে পারো। আচ্ছা, মূল বিষয়বস্তুকে একেবারে 3 মিনিটে মধ্যে রাখার চেষ্টা করতে হবে। যে কথা তুমি মূল যে কথা বলবে, সেই কথাকে 3 মিনিটের মধ্যে, এবং শেষে উপসংহারটা বা গোটা এই যে পড়ানোর বিষয়টাকে একেবারে উপসংহার করে শেষ 1 মিনিট বা তার থেকে আর একটু কম সময় নিলে, মানে ওখান থেকে কম সময় নিলে এখানে ব্যাপারটা ঢুকিয়ে দেবে। এই রকম করে ওভারঅল 5 মিনিটের মধ্যে একটা দুটো রেডি করবে, একটা 3 মিনিট, একটা 5 মিনিট, মানে ওই একই টপিককে 3 মিনিটেও বলবে, একই টপিককে 5 মিনিটেও বলবে, এই দুই ভাবে বলবে। তোমরা কোথাও অ্যাডমিশন নিচ্ছ না, ডাজ নট ম্যাটার। এটা তোমরা বাড়িতে বসেও করতে পারো। কিরকম করে, তুমি তোমার বাবা মা ভাই বোন বা প্রতিবেশী যারাই আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে সামনে বসাও, আগে তুমি প্রিপারেশন নিয়েও সামনে বসাও, বসিয়ে তুমি কথা বলার পর ওদের শুধু একটা জিনিসই মনে রাখতে হবে, যে ওই যে তোমার সাবজেক্টের বাইরের লোকটাকেও যেন তুমি বিষয়টাকে বোঝাতে পারছো, এরকম ভাবে তুমি বোঝানোর চেষ্টা করবে। আর দ্বিতীয়ত ওদেরকে জিজ্ঞাসা করবে যে আমার কোন কোন জিনিস ফল্ট হচ্ছে। দেখবে ওরা সাবজেক্ট নলেজের কথা মানে না ধরতে পারলেও ওরা তোমার যেটা ধরতে পারবে যে তুমি না এইভাবে বলেছো, মনে হয়েছে একটু খানিকটা কৃত্রিম ভাবে বলেছো, এই জিনিসগুলো দেখবে খুব ভাবে ওরা ধরতে পারবে।
সুতরাং এই জিনিসটাকে তোমরা একটু কিন্তু খেয়াল করে যাবে। এটা ডেমো ক্লাস নিয়ে আরো কথা আমরা বলবো এবং যারা এক্সপার্ট আমাদের থাকবেন তারাও বলবেন, ঠিক আছে, এই বিষয় নিয়ে কিভাবে ডেমো ক্লাস প্রস্তুত করবেন সেই বিষয় নিয়েও সেশন হবে। আজকের ক্লাসে আসলে এক একটা পর্ব নিয়ে বিস্তৃত আলোচনার সুযোগ থাকে, তো সেই জন্য এতটা বলা যাবে না। আচ্ছা, এইবার নিজেকে উপস্থাপনার কৌশল। সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে, মানে আমি একেবারে সোজা হিসাবে কথাটা বলছি যে সব জেনে গিয়েও ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে এরকম ম্যাটার নয়, আবার অনেক কিছু না জেনেও তুমি ইন্টারভিউ ক্র্যাক করে দেবে এটা কিন্তু ম্যাটার। তার কারণ প্রথম হচ্ছে সেলফ কনফিডেন্স। এই সেলফ কনফিডেন্সটা যেভাবে আসবে সেইটার প্রথম কারণ হচ্ছে তোমাকে আসলে নিজেকে নিজে জানতে হবে যে আমি আসলে প্রস্তুত ইন্টারভিউর জন্য। এখন চট করে আমি বললে তো আমার চলে আসবে না যে আমি ইন্টারভিউর জন্য প্রস্তুত, তার জন্য আমার মানে আমি সবাইকে বলদ বানাতে পারি, আমার মনকে তো আর বলদ বানাতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তোমাকে যে জিনিসটা এই প্রস্তুতির জন্য তোমার আত্মবিশ্বাস দিতে পারে সেটা হচ্ছে প্রথম তোমার সাবজেক্ট নলেজ, দ্বিতীয়ত তুমি এই কয়েকদিন শুধু স্পিকিংয়ে মানে কথা বলার প্র্যাকটিস করো, তুমি উপস্থাপনার প্র্যাকটিস করো, ঠিক আছে, এই জিনিসগুলো প্র্যাকটিস করো এবং মানে কিছুটা সম্মুখ ধারণা জেনারেল নলেজ থেকে নাও। এই দুটো তিনটে জিনিস করবার পরে তুমি দেখবে তোমার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস বেড়েছে, তুমি বলতে পারছো, তুমি প্রশ্ন আসলে উত্তর করতে পারছো, ঠিক আছে। এই অভ্যাসটাকে একটু গড়ে তোলো। দেখো এর ফলে তুমি যখনই এন্টার করবে, দেখো আমরা এই যে এত বিশ্লেষণ করে বলবো তো বডি ল্যাঙ্গুয়েজ, চাহনি ইত্যাদি 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 সমস্ত কিছু বলবো, কিন্তু সত্য কথা বলতে কি যেটা সেটা হচ্ছে যখন তুমি ইন্টারভিউ বোর্ডে ঢুকবে তুমি অনেক কিছু মনে রাখতে পারবে না। তো আমাদের যে হ্যাবিট হয় সেই হ্যাবিটটা না আমরা কোন মনের ফাঁকে করে ফেলি, ঠিক আছে। কারণ কি আমার মাথা কিন্তু তখন আর অত দিকে থাকতে পারবে না, আমার চোখ কোন দিকে আছে আমার মাথা নেই, আর যদি আমার মাথা যদি চোখ কোন দিকে আছে এই দিকে ভাবতে যাই তাহলে আমার ওদের প্রশ্নের দিকে ভাবতে পারবো না। তো সুতরাং এইটা কয়েকদিন ধরে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে যে আমি যেভাবে আমি কথা বলছি, হ্যাঁ, যেভাবে মানে তোমার কথা বলার কথা বলছি তুমি সেইভাবে তুমি একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, হ্যাঁ, যে মানে আমাদের ক্যাজুয়ালনেসটা বাদ দেওয়া। এই বিসিএস, ডব্লিউবিসিএস, আইপিএস এদের যখন পরীক্ষাগুলো হয় এদের ইন্টারভিউ একটা মোক্ষম জায়গা, তো এরা বহু আগে থেকে মানে আপন জীবন আচরণে ওরা কিন্তু এইটাকে নিয়ে আসে যে আমাদের চলন বলন এরকম হওয়া উচিত এবং আমরা এরকমই। তো যখনই এইটা নিয়ে আসে তখনই আমার আসলে কি আমার হাত, আমার নাক, আমার কান, আমার চোখ জানে, হ্যাঁ, আমি ওকে ট্রেন করে দিয়েছি যে ও কোন জায়গায় কিভাবে থাকতে হবে, সুতরাং ও সেইভাবেই থাকবে, আমাকে ওর জন্য আর আলাদা করে কিছু খেয়াল করতে হয় না। কিন্তু যখন তোমাকে আলাদা করে খেয়াল করতে হবে তখন সেটা কি মুশকিল। তো এইটাকে আমার মনে হয় যে আমরা মানে হয়তো আমরা এটাকে আলাদাভাবে সংজ্ঞায়িত করছি, অনেকগুলো দিকে সংজ্ঞায়িত করছি। তুমি ভেবে দেখো না কত সংজ্ঞায় করছি, আমার নাক কেমন থাকবে, আমার ঠোঁট কেমন থাকবে, আমার চোখ কেমন থাকবে, আমার পা কেমন থাকবে, হাত কেমন থাকবে। এর থেকে যদি ওভারঅল একটা কথা বলি যে আমি ন্যাচারাল সভ্য থাকবো, হ্যাঁ, এই কথাটা ন্যাচারাল সভ্যতা বলতে যা বোঝায় তাকে যদি আমি ট্রিটমেন্ট করি আমার দৈনন্দিন আচরণে তাহলে দেখবে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে। এবার তুমি যখনই দেখবে তুমি রিল্যাক্স বা তুমি মুডে আছো, তুমি নর্মাল মুডে আছো, দেখবে যে তুমি অনেকটা শুদ্ধ, মানে সেই সময়ের যে মুডটা তোমার বা সেইভাবে তুমি ধরো স্বাভাবিকভাবে মানে কোথাও আছো, একটা ভদ্র সভ্য জায়গায় তুমি আছো বা এডুকেশনাল ইনস্টিটিউশনে আছো, সেখানে তুমি কাউকে ভয় পাচ্ছ না, তুমি নর্মাল আছো, তোমার পরিচিত শিক্ষক শিক্ষিকা রয়েছে, সেখানে দেখবে তোমার আচরণটা কেমন, ওই আচরণটাকেই কপি করে ইন্টারভিউ বোর্ডে নিয়ে যেতে হবে, তাহলে ব্যাপারটা দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। এইটাই তো, এইটা একটু প্র্যাকটিস করার ব্যাপার রয়েছে। তো নিশ্চয়ই ওই বিষয়গুলো নিয়েও আরো আলোচনা হবে এবং শিক্ষা নীতি যেগুলো রয়েছে সেই নীতিগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং তোমার আমাদের যে সর্বশিক্ষা অভিযান দিয়ে যে বিষয়গুলো রয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো এখানে একটু প্রয়োজন হবে, একটু জেনে রাখতে হবে এই বিষয়ে প্রশ্ন আসবে তা না। আচ্ছা, সবচেয়ে বেশি যেটা প্রশ্ন আসার সবচেয়ে বড় জায়গা যেটা, সেটা কোনটা জানো তো? সেটা হচ্ছে তোমার ডেমো। মানে ইভেন এমন অনেক ইন্টারভিউ, মানে এমন অনেকজন ফেস করবে কোথাও কোনো প্রশ্ন হয়নি, শুধুমাত্র সে যে বিষয়টা পড়িয়েছে সেই বিষয়টা থেকে প্রশ্ন এসেছে। তো এই যে বিষয়টা প্রস্তুত করছো সবার আগে সেই বিষয়টার ডিটেলস তুমি জেনে নাও, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত তুমি জেনে নাও, ওই বিষয় থেকে নানান ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। ওই বিষয়ের উপরেই দেখবে বেশিরভাগ জনের প্রশ্ন থাকবে। তো ডেমো ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা পালন করবে, ঠিক আছে। মানে তোমার যদি 10টা প্রশ্ন হয় তার মধ্যে তুমি ধরে নিও 5টা প্রশ্নই তোমার ডেমো ক্লাস থেকে হবে, ঠিক আছে। এই বিষয়টাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবং ফাইনাল যে
চেকলিস্ট যেটা মক ইন্টারভিউ সে কোথাও তুমি দিচ্ছ বা তুমি নিজে বাড়িতে বসে করছো, কোনো ব্যাপার না, তুমি বাড়িতে বসেও করতে পারো। হ্যাঁ, এবং আমি বলবো যে অন্তত এই যে মক ইন্টারভিউর ক্ষেত্রে অন্তত তুমি সোশ্যাল মিডিয়ার মানে গা ভাসিয়ে দিও না, তাহলে তোমার না মানে আমার কথা মানতে হবে না। তুমি নিজেকেই বিশ্লেষণ করে দেখো তো এই পর্যন্ত যে এই যে মক ইন্টারভিউ নিয়ে তুমি যত ভিডিও দেখেছো, তোমাকে কি ডিপ্রেসড করেছে নাকি তোমাকে অনেক বেশি উৎসাহ দিয়েছে? তুমি ভেবে দেখবে, তোমার প্রায়শই মানে এক একজন এক এক দিক বলবেন, তো সেই ক্ষেত্রে একটু মুশকিল হয়ে যাবে ব্যাপারটা। তুমি মানে একবার পরীক্ষা ঢোকার আগে পর্যন্ত তোমার মনে হবে আমি প্রস্তুত নই। তো এইটা খুব বেশি দরকার নেই। আমার মতে হচ্ছে যে সাবজেক্ট নলেজ টলেজ তো ঠিক আছে, কিন্তু এই বিষয়গুলো একটু এক্সপার্ট দেয়। হতে পারে তোমার স্যারেদের কাছ থেকে জিজ্ঞাসা করলে, যারা ছিল বিভিন্ন রকমের পরীক্ষার ইন্টারভিউতে থাকে, এরকম যদি কারোর সাথে পরিচয় থাকে তাদের সঙ্গে কথা বলে নিলে। হ্যাঁ, অনেকেই MA পাস করেছো, এর যে ইউনিভার্সিটির টিচারগুলো হয় তাদের সঙ্গে কথা বলে নিতে পারো। ঠিক আছে, এই বিষয়গুলো একটু কথা বলে নেবে। হ্যাঁ, অভিজ্ঞদের সামনে একটু তোমরা পড়িয়ে দেখলে, স্যার আমি একটু আপনার সঙ্গে পড়াবো, বা তোমাদের স্কুলের টিচারের সামনে পড়াও, কোনো অসুবিধা নেই যে আমার স্কুলের টিচার, স্যার আমি একটু আপনার সামনে পড়াবো, একটু দেখে দিন আমার কি কি ভুল আছে, হতেই পারে, করে নাও এটা। ঠিক আছে, এই জায়গাগুলোতে ওনাদের অভিজ্ঞতাকে বিশেষ করে প্রাধান্য দাও। যাই হোক, এইটা ছিল আমাদের মোটামুটি আজকের ইন্টারভিউর একটা ওভারঅল ধারণা। আমাদের যেটা কাট অফের কথা, আমি আবারও বলছি, কাট অফের কিন্তু কোনো রকমের কোনো তোমার ইয়ে নেই, কি বলে, সোর্স নেই। মানে সোর্স নেই বলতে কি, যেমন ধরো আমরা এক্সপেক্টেড কাট অফ করি অন্য অন্য বিষয়, যেমন ইউজিসি নেটের আমরা এক্সপেক্টেড কাট অফ করি, অন্য অন্য পরীক্ষার ক্ষেত্রে করতে পারি। তার কারণ কি, ডেট কাট অফ নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে ডেটা প্রয়োজন হয়। এখন এই পরীক্ষাটা নানা কারণে সবকিছু থেকে আলাদা, অনেকগুলো বিষয়ের দিক দিয়ে আলাদা, যার জন্য না এর কাট অফটা ওরকম ভাবে হওয়া মুশকিল। তবুও তোমরা এত চাপ ক্রিয়েট করেছো যে আমি মোটামুটি একটা আইডিয়া এখানে রেখেছি যে এরকম হতে পারে। এডুকেশনের যিনি ছিলেন তিনি এরকম একটা করেছেন যে এডুকেশনে এরকম হতে পারে, পুরুষ এবং মহিলা, এবং মহিলাদের ক্ষেত্রে এই ব্যাপারটা, এবং ক্যাটাগরি ওয়াইজ। আমি বারে বারে বলছি, এটা কিন্তু মানে জাস্ট তোমাদের চাপের মাথায় পড়ে আমাদের একটা বানানো, এটা কিন্তু এক্সপেক্টেড মানে এরকম নয়। মানে এইবার প্রশ্ন আসবে, মানে এটা এডুকেশনের ক্ষেত্রে, এইটা যদি কারোর স্ক্রিনশট নিতে হয় নিয়ে নাও। মোটামুটি ভাবে আমরা একটা বিশ্লেষণ করি, এইটুকু দাঁড়িয়েছে, কিন্তু এর কোনো ফাইনালাইজড নেই। আচ্ছা, হ্যাঁ স্যার বলো বলো। বলছিলাম এটা শুধু পরীক্ষার নাম্বার মানে একাডেমিক স্কোর যোগ করে না তো? এটা না 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 না, কোনো একাডেমিক স্কোর যোগ করে নয়, এটা শুধুমাত্র আউট অফ 60 মধ্যে। আচ্ছা, এখানে এডুকেশনের ক্ষেত্রে, এই বাংলার ক্ষেত্রে দেখো ইউজির এই ব্যাপারটা রয়েছে, কারো যদি স্ক্রিনশট নিতে হয় নিয়ে নাও। এই ক্ষেত্রে একটা বিষয়, এটা বাংলার ক্ষেত্রে দেখো একটা বিষয় কাজ করবে, ইউজি এবং পিজি, যেহেতু পিজিতে কিন্তু অনেকখানি সিট কম, তাই প্রশ্ন যদি কঠিনও হয় কাট অফ কিন্তু হাই যাওয়ার সম্ভাবনা একটু বেশি। আচ্ছা, যাই হোক, এইটা নিয়ে কাট অফ নিয়ে বলে মানে যদি মানে তোমার স্কোরটা তুমি মোটামুটি দেখে নাও, যদি তুমি সেফ জোনে থাকো তাহলে তুমি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, কোনো অসুবিধা নেই। এখন ধরে নাও যারা সেফ জোনে নেই তারা কি করবে, অর্থাৎ এই যে ধরো এই যে বেঙ্গলির ক্ষেত্রে 50-এর মানে এখানে এখানে আমাদের মতে আনরিজার্ভড 50 থেকে 50-এর উপরেই থাকবে বা 50-এর মধ্যেই থাকবে আনরিজার্ভ ক্যাটাগরিটা বেঙ্গলির ক্ষেত্রে। এবার ধরে নাও তুমি সেফ জোনে নেই, তাহলে কি করবে? তাহলে আমি প্রথমত বললাম যে ইন্টারভিউর 4টে ফেজ রয়েছে, মানে 4টে। হ্যাঁ, 9-10 এর বেঙ্গলির কাট অফটা এই তো, এটা এখানে 53.4 দেওয়া হয়েছে, মোটামুটি 50-এর উপরেই থাকবে আশা করা যাচ্ছে এটা আনরিজার্ভদের ক্ষেত্রে। আচ্ছা, এইবার ব্যাপারটা সেফ জোনটা বলুন। হ্যাঁ হ্যাঁ, সেফ জোন কোনটা আমি বলে দিচ্ছি। মানে সেফ জোন 50-এর উপরে থাকতে হবে সব বিষয়ের ক্ষেত্রেই। হ্যাঁ, মোটামুটি সেফ জোন মানে SC STদের একটু ওই যে 48-45 সেটা ঠিক আছে, কিন্তু জেনারেল তো 50 থেকে 52-এর উপরে থাকাটা বাঞ্ছনীয়। হ্যাঁ, সেটা খানিকটা মানে সেফ বলে ওরকম নেই, ওটা আবারও ভুল হচ্ছে, সেফ জোন বলে কিছু নেই, অনুমান ভিত্তিক যে এইটা সেফ বলে কিছু নেই। আচ্ছা, এখন প্রশ্ন যে যারা একেবারে এর ঊর্ধ্বে নেই, একেবারে নিম্নের দিকে রয়েছে, তারা কি করবে? আমি সোজা সাপটা বলবো, কোথাও কোনো অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন নেই, আমাদের কাছেও না, কারোর কাছে নিও না। কেন নিও না? তার কারণ কি, ইন্টারভিউর আমি প্রথম থেকেই বলে আসছি যে দুটো পার্ট রয়েছে।
একটা পার্ট হচ্ছে তোমার এই সাবজেক্ট নলেজটাকে বাড়ানোর এবং তোমার জেনারেল নলেজটাকে বাড়ানোর, এইটাতে তোমার সময় লাগবে। এবং ইভেন তুমি একটা ওই ইয়েটাকেও রেডি করে রাখতে পারো, তোমার যে কি পড়াবে সেটাও তুমি বাড়ি বসে রেডি করে রাখতে পারো। বাকি যে অংশটা থাকছে, অর্থাৎ এই যে কেমন করে তুমি বলবে, অর্থাৎ যেটা আর কি মক ইন্টারভিউ সেশন, যেটা আমরা ওই এক্সপার্টদের দ্বারা করানোর কথা ভাবছি সেই বিষয়টা, তো সেই ক্ষেত্রে তুমি অপেক্ষা করে যাও, কারণ রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে তো আর দেবে না, তোমার নাম সঙ্গে সঙ্গেই আসবে না, ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ রয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি পরে অ্যাডমিশন নেওয়ার তোমার কাছে সুযোগ থাকছে, বুঝতে পারলাম। আর আমরা এটাও ভেবে দেখছি, এটাও করা যায় কিনা, যে যারা ধরো মানে অ্যাডমিশন নিতে চেয়েছে নিয়ে নিল, যদি পরে দেখা গেল লিস্টে নাম নেই তাদেরকে রিফান্ড করে দেওয়া যাবে কিনা, সেটাও আমরা ভেবে দেখছি যে ওরকম পরে কিছু করা যায় না। আসলে আমাদের এই ক্ষেত্রে একটা সমস্যা হয়ে গেছে কি, আমাদের আমি বলছি সামনে আরো বলে দিচ্ছি। যাই হোক, এই ক্ষেত্রে এই বিষয়গুলোকে ক্লিয়ার হলো। এইখানে কোনো প্রশ্ন আছে কি? চলো, আশা করছি নেই। এবার দেখো, এই জন্য আমরা আমাদের যে মানে যে ইন্টারভিউ কোর্স, এইটাকে আমরা আসলে দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইন্টারভিউ কোর্স এবং আরেকটা হচ্ছে ওয়ার্কশপ। এই দুটো মিশেলেই আমরা এই ব্যাপারটাকে করেছি। এই কোর্সের যেটা, সেটা হচ্ছে বিষয় জ্ঞানটা থাকবে, এসএলএসটি সিলেবাস ভিত্তিক ইত্যাদি বিষয় নিয়ে পুরো বিষয়টা থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এবং যেহেতু এই বিষয়গুলো থাকবে সেহেতু তার প্র্যাকটিস সেশন থাকবে, সেহেতু তার তোমার এমসিকিউ থাকবে, ইত্যাদি বিষয়গুলো থাকবে। তো এই অংশটা এইভাবে করানো হবে। এই অংশটা আমরা যারা বায়ো টিচার এসএলএসটি যারা তোমাদের পড়িয়েছি তারাই আমরা করাতে পারবো এবং তারাই করাবো। কিন্তু আর একটা অংশ যেটা, সেইখানে আমরা হাত দেবো না, সেইখানে করাবে হচ্ছে বিশিষ্ট। তোমরা হয়তো ভিডিও যদি কেউ দেখে থাকবে, আমরা আসলে বিশিষ্ট বলতে যারা গভর্নমেন্ট জব মানে গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায় ইতিমধ্যে ইন্টারভিউ নিয়েছেন, আমরা তাদেরকে ডাকছি। এবং তোমরা দেখবে আমরা তাদের ছবিও দিতে পারি, তার কারণ মানে অনেকে হয়তো বুঝবে, অনেকে বুঝবেন না। আমি সেটা ওভারঅল একটু বলে দিই, মানে কিছু বাধ্যবাধকতা থাকে, ওই জন্য তাদেরকে নামও ডিসক্লোজ করা যায় না। শুধু আমি এইটুকু বলছি যে সাবজেক্টের ক্ষেত্রে তারা তাদের নাম শুনেছো, হ্যাঁ, মানে বিভিন্ন মানে তাদের সাথে পরিচয় না থাকলেও তাদের নাম শুনেছো বিভিন্ন খাতে, হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি। আচ্ছা, তারা আসলে দেখাবে যে তারা একেবারে সরাসরি এখানে আসবেন এবং তোমাদেরকেও ডাকা হবে, তো ইন্টারভিউ মুডেই তোমরা এখানে ইন্টারভিউ দেবে, ঠিক আছে। এইটার নাম মানে এই দ্বিতীয় পর্বটাকে আমরা ওয়ার্কশপ রেখেছি। এখানে আসবে তোমরা, এর ব্যবস্থা থাকবে, সেই ইন্টারভিউ দেবে, তাদের যে প্রবলেমগুলো ধরা দেবে সেই প্রবলেমগুলো তারা বলবেন, বা সেইভাবে লিস্টিং হয়ে তোমাকে আলাদাভাবে জানানো হবে। এই বিষয়টা থাকছে দ্বিতীয় পর্বে। অর্থাৎ স্যার এখানে কোন জায়গার কথা বলছেন আপনি? কোন জায়গার কথা বলছি বলতে, এখানে মানে আমাদের ইনস্টিটিউশন, মানে তোমাকে সামনাসামনি আসতে হবে। তো আচ্ছা, মানে হাতে কলমে সরাসরি, তাই তো? মানে তুমি ইন্টারভিউটা তো দেখো, অনলাইনের ইন্টারভিউ, ওই যে এত কিছু ব্যাটার থাকছে, অনলাইনে তুমি ইন্টারভিউ দিতে হবে না। হ্যাঁ, ওটা তো করা সম্ভব নয়। এক্স্যাক্টলি। আমার মানে এক্সপার্টরাই আমাদের ইনস্টিটিউশনে থাকবেন, ঠিক আছে, ওই বোর্ডেই থাকবেন তারা, এবং তোমরাও এখানে আসবে। মানে একদিনে তো আমরা সবাইকে ডাকতে পারবো না। আমরা বারে বারে বলছিলাম যে আমাদের সিটটা এই ক্ষেত্রে লিমিটেড, এই কারণেই বলছিলাম যে আসলে লিমিটেড এই কারণের জন্য, যারা আসতে পারবে না তাদের জন্য ভিডিও রাখা হবে। তবে যত দূরেই থাকো না কেন, অন্তত এনাদের সামনে একবার এসে যেও, মানে কনফিডেন্সটা বেড়ে যাবে। তার কারণ কি, এরাই তো থাকে বিভিন্ন পরীক্ষায়। আপনাদের ইনস্টিটিউট কোন জায়গায়, আপনাদের প্রতিষ্ঠানটি কোথায়? বলে দিচ্ছি, এটা হচ্ছে দমদম, যেটা এয়ারপোর্ট রয়েছে, এয়ারপোর্টের পাশে স্টেশন হিসাবে দুর্গানগর স্টেশনটা হচ্ছে ওই দমদম জংশন থেকে বনগা লাইনে, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, তারপরে দুর্গানগর পড়ে। আর যদি কেউ বাস রুটে আসতে চাও, একেবারে দমদম এয়ারপোর্ট 1 নম্বর গেটের পাশে এটা, ঠিক আছে। এই দুটো আমরা প্রয়োজনে মানে যার যখন স্লট বুক হবে আমরা বলে দেবো ওখানে, মানে তার অ্যাড্রেস সমস্ত আমরা নিয়ে নেবো, অসুবিধা নেই। আচ্ছা, এই ক্ষেত্রে ওই জন্য আমি বারে বারে বলছি যে একদিনে তো আমরা যদি ইন্টারভিউ যাদেরকে ডাকবো, তারা তো আর এরকম নয় যে আমাদের মতন দিন রাত খাটতে পারবে বা তাদেরকে আমরা বসিয়ে রাখতে পারবো, সেরকম ব্যাপার নয়। তো তাদের জন্য একটা টাইম বাউন্ডেশন আছে, এবং একদিনে সর্বোচ্চ কতজন, 10 জন 15 জন এরকম নিতে পারবে। তো এইভাবে আমরা দেখেছি আমরা 50টার বেশি সিট আসলে করতে পারছি না। তো ওই কারণে আমাদের এই সিটের লিমিটেশনটা রয়েছে, হ্যাঁ, যেটা মানে জানি না এইটা পার হয়ে গেলে বাড়াতে পারবো কিনা জানি না, তবে আপাতত এই পর্যন্তই দেখতে পাচ্ছি। তোমাদের যদি মনে হচ্ছে যাদের কনফিডেন্স রয়েছে তারা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আর আমি তাদের জন্য বলে রাখছি, এখন আমরা এটা ভাবিনি, এটা মানে আজকেই 2-1 জন আমাদেরকে প্রপোজও করেছে, যে ধরো যাদের কনফিডেন্স নেই বা যারা মনে হচ্ছে যে হতেও পারে নাও হতে পারে, তারাও যে অ্যাডমিশন নিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করলে পরবর্তীকালে তাদের আবার মানে রিফান্ড দেওয়া যায় কিনা, আমরা সেইভাবেই একটা শুরু করছি। কারণ অযথা তো টাকাটা নষ্ট করাটা ঠিক নয়, ঠিক আছে, সেটাও আমরা দেখে নেব। আচ্ছা, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? স্যার বলছি হিন্দির জন্য কি কোনো
স্যার বলছি হিন্দি সাবজেক্টের জন্য কোনো ব্যবস্থা আছে? না, হিন্দি সাবজেক্টের জন্য ব্যবস্থা নেই। স্যার বলছিলাম ওই যে জিকে জেনারেল যে পার্ট গুলো আছে ওগুলো কি আপনারা নোট দিয়ে দেবেন? আমরা একটা বই বানাচ্ছি, সেই বই বানিয়ে মানে অলরেডি কমপ্লিট, ওটা তার পিডিএফটা দেবো। ওই যে দেখবে যে ইন্টারভিউ বুক বলে একটা, তার দুটো ভাগ থাকবে। একটা ভাগে থাকবে হচ্ছে তোমার একেবারে ইন্টারভিউ রিলেটেড বিষয়গুলো, সেইগুলোর বিস্তারিত থাকবে। আর একটা পার্টে থাকবে তোমার সাবজেক্ট নলেজ বিষয়টা, অর্থাৎ ওভারঅল সাবজেক্ট নলেজ দিয়ে একটা অংশ থাকবে। এবং তৃতীয় পার্টে থাকবে এই যে জেনারেল নলেজ এবং মানে সাম্প্রতিক যে ঘটনাবলীগুলো নিয়ে এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে, এই তিনটে পার্টে বইটা ভাগ করা থাকবে এবং ওটা আমরা তোমাদের প্রোভাইড করব। ও এইখানে দেখি স্যার এখানে কত দিতে হচ্ছে স্যার? এটা হচ্ছে 2499 টাকা লাগছে এটা কোর্স ফিসটা। আচ্ছা, মানে এই দুটো মিলিয়ে আর কি। এক নজরে দেখো কি কি থাকছে। একটা হচ্ছে লাইভ ক্লাস, তো থাকছেই। লাইভ ক্লাসে ওই সাবজেক্টিভ বিষয় এবং কিছু জিনিস থাকবে যেগুলো আমাদের করাতে হবে, এবং কিছু জিনিস থাকবে ওনারাও হয়তো স্পেশালি ক্লাস নেবেন। এইটা একটা থাকছে। ইন্টারভিউ বুক থাকছে, বুকটা আমি বললাম যে কিভাবে ভাগ থাকবে। আর একটা প্র্যাকটিস সেট, যেহেতু তোমার ওই সাবজেক্ট নলেজের ব্যাপারটা থাকবে সেহেতু প্র্যাকটিস সেট থাকবে। এবং অ্যাজ ইট ইজ ভাবে ওই লাইভ ক্লাসগুলোতে তো মানে ধরো ওই কি বিষয়ে পড়াবে, কিভাবে পড়াবে, এই বিষয়টা ম্যাটার থাকবে। ওটা খানিকটা আমরাই দেখিয়ে দিতে পারবো, খানিকটা ওনারাও বিষয়গুলো তোমাদের সাজেস্ট করতে পারবেন। আচ্ছা, আর থাকছে মক ইন্টারভিউ প্যানেল। এই প্যানেল যারা বিশিষ্টরা থাকছে, এটা হচ্ছে মোটামুটি এক নজরে আমাদের কোর্সের বিষয়গুলো। যেটা কোর্স ফিজ এককালীন থাকছে 2499 টাকা, 50 জনের সীমিত রয়েছে অলরেডি। মানে কালকে ভিডিও ছাড়ার পরে বেশ কিছু জন ভর্তি হয়েছে, তা আমি বারণ করছিলাম যে আগে তোমরা দেখে নাও লাইভ ক্লাসটা। তো আশা করছি যারা হবে তার মধ্যে হয়ে যাবো। আর যদি পরে মনে হয় সিট বাড়ানো, সেটা আমি পরে মানে এখনো মানে আমাদের যে শিডিউল রয়েছে, আসলে এই শিডিউলটা তো আমরা করতে পারছি না, ওনাদের উপরে করতে হচ্ছে, সেই কারণে পরে ওটা আমরা দেখতে পারবো। আচ্ছা, এই একটা। স্যার বলছিলাম যে ডেমো ক্লাসটা আপনারা কি দেখিয়ে দেবেন? মানে যেটা তোমরা এখানে এসে দেখবে, মানে করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে কিভাবে ডেমো দিতে হয় ওখানে গিয়ে সেটা একটু যদি শিখিয়ে দেবেন আপনারা। ওইটা মানে আমরা ভাবছি কি যে হ্যাঁ, আমরা ওই জন্য তো অনলাইন ক্লাস রয়েছেই, ঠিক আছে? এবং আমরা ওটা দেখাবোই, তার সঙ্গে আমরা ভাবছি ওনাদের দিয়েও দেখাবো একবার, ঠিক আছে? ওনাদের শুধু যে ডেকে করবো তা নয়। স্যার অফলাইন ক্লাস তাহলে কটা হবে, ওই ডেমোর অফলাইন ক্লাস? দেখো, অফলাইনে আমরা 1 থেকে 2টো ক্লাসের কথা ভেবেছি। ধরো খুব কেউ খারাপ দিল, সেই ক্ষেত্রে আমরা তাকে আবার দ্বিতীয়বার ডাকবো। আর যার দেখবো মোটামুটি সুন্দর হচ্ছে, অসুবিধা নেই তার ক্ষেত্রে অসুবিধা নেই, পরেরটা সে অনলাইনেও করে নিতে পারবে, ঠিক আছে? সেটা দেখে নেবো। মানে 1 থেকে 2টোর অপশন তাদের থাকছে। স্যার ইন্টারভিউ সংক্রান্ত বইটা কি এমনি ওপেন মার্কেটে কিনতে পাওয়া যাবে? না, এটা আসলে পিডিএফ ফরম্যাটে আমরা দেব, মানে ওরকম আলাদা, কারণ এখন ওই প্রিন্ট বা বুক বের করার তো পরিকল্পনা নেই। তাহলে হ্যাঁ, তাহলে কি আমরা পেতে পারবো যারা মানে এই কোর্সটা কিনবে না? ধরুন আমার তো অন্য সাবজেক্ট, হ্যাঁ যেমনটা বললেন হিন্দি নেই, তো আমরা কি আপনাদের সেই ইন্টারভিউ রিলেটেড বইটা কিনতে পারবো বা পিডিএফ পাবো আমরা? সেটার জন্য আমরা এখনো ভাবিনি। যদি মনে হয় তাহলে অবশ্যই জানিয়ে দেবো। গ্রুপে তো আছেন বোধহয়? একদমই আছি। হ্যাঁ, বেশ, তাহলে গ্রুপে জানিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? যে ওটা স্যার বলছিলাম যে কোর্স ফিসটা বলছে ওটার মধ্যেই কি আমাদের বইটা দিয়ে দেওয়া হবে, না বইটার জন্য আবার আলাদা? মানে এখানে আর কোনো অতিরিক্ত কোনো চার্জ নেই। মানে ইভেন তোমরা এখানে আসবে, সেখানে টিফিন খরচ টরচও সব এর মধ্যেই আছে, ঠিক আছে? মানে যারা বিশিষ্টরা আসবে, এটা আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের যে আমরা এসএলএসটি স্টুডেন্ট, আমরা যাদের পিডিএফ কি গ্রুপে দেওয়া হবে? যারা এমন নাম্বার নিয়ে আছে মানে পাস করবে কিনা ঠিক করতেও পারে, তাদেরকে তো পিডিএফটা দিলে ভালো হয়। ঠিক আছে, সেটা আমরা দেখবো যে পিডিএফ কে আলাদাভাবে কোনো করা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমার একটা নাম্বার আছে, মানে পাস করতেও পারে নাও পারে। বুঝতে পেরেছি। না, ওই জন্য আমি তাদেরকে বললাম যে ওদের জন্য আমি ভাবছি যে মানে আমরা অলরেডি আলোচনা করেছি বিষয়টা নিয়ে, কারণ বেশ কয়েকদিনের এই ব্যাপার রয়েছে। তো আমরা ওটা দেখবো যে এরকম কোনো সিচুয়েশন করা যায় কিনা, যে ধরো তারা যদি মনে করে যে তারা অ্যাডমিশন নেবে এবং পরবর্তীকালে তাদের অন্য কোনো কোর্সে শিফট করা বা অন্য পুরো রিফান্ড করা, এরকম যদি হয়, মানে আমাদের সঙ্গে যারা মানে আমাদের কাছে যারা পড়েছে তারা তো আমাদেরকে ভালোভাবে চেনে, আর যারা একেবারে আমাদের সঙ্গে নতুন তারা হয়তো আমাদের চিনবে না, ওই জন্য অনেকখানি ব্যাপারটা ঘটবে। কিন্তু মানে এটা আমাদের নিয়ে ওই চাপটা নেই যে ওই বলছিলাম যারা ভর্তি হবে না, আমরা তো আগে ক্লাস করেছি, আমরা কি তাহলে অনলাইন ক্লাসটা দেখতে পাবো না? আমরা তো আগে ক্লাস করেছি আপনার।
কিসের আমরা তো আগে ভর্তি ছিলাম মোটামুটি এসএলএসটি তো হ্যাঁ হ্যাঁ এসএলএসটি না এই ব্যাপারটা তো সমগ্রটা নিয়ে হ্যাঁ এইটা আমাদের তো স্যার 50 এর নিচে নাম্বারটা একটু আছে ওই জন্য আমরা কনফিউশনে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তো ওই করোনা আছি তো সেই জন্য তো আমি বললাম যে তোমাদের রেজাল্ট দিতে কোন স্যার স্যার বলছিলাম কি একটু সিট আপগ্রেডেশন হবে কিনা একটু জানাবেন। এখনো সম্ভাবনা খুব কম, মানে তুমি বলছো মানে এসএলএসটি সিট আপগ্রেডেড হবে কিনা, এই তো? হ্যাঁ 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 সম্ভাবনা খুব কম, যদি কি বলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে সেক্ষেত্রে বিষয়টা অন্য হতে পারে, তাছাড়া সম্ভাবনা কিন্তু খুব কম। মানে আমাদের কোর্ট যদি হস্তক্ষেপ করে তাহলে বাড়তে পারে, তাই তো? তাহলে একটা সম্ভাবনা দেখা যেতে পারে, কিন্তু বাদবাকি সম্ভাবনা কম। স্যার আপনাদের বই পিডিএফটা কি দেবেন আমাদের গ্রুপে? না, গ্রুপে তো ওইভাবে আসবে না, ওটা মানে এটা কোর্সের মধ্যেই থাকছে। আমি দেখছি যে পিডিএফটাকে আলাদাভাবে তোমাদের ধরো কোনো কিছু ছোট্ট একটা ফিজ নিয়ে কিছুতে করা যায় কিনা, সেটা আমি দেখে নেব, ঠিক আছে? হ্যাঁ স্যার, সেটা করলেই ভালো হয়। আপনি যদি অল্প কিছু ফিজ করতে চান, বইটাকে আলাদা করে একটা ব্যবস্থা করেন, অল্প কিছু ফিজের মধ্যে যদি একদম ফ্রি করার দরকার নেই, তাহলে সেটা আবার বাজেভাবে ইউজ হবে। আপনি সেইভাবে করলেও ভালো হয়, কারণ আমাদের ফিজের মধ্যে করলে স্যার আমাদের একটু সুবিধা হয়। হ্যাঁ সেটা ঠিক আছে, ফ্রি করলে দরকার নেই স্যার সেটা করা, ঠিক আছে? হ্যাঁ সেটা ঠিক আছে, করা যাবে, দেখছি আমি। স্যার আমরা তো আপনারই স্টুডেন্ট, আপনার কাছে আপনার অ্যাপসেই পড়েছি, তো আমাদের জন্য এইটুকু আপনি একটু করে দিন। হ্যাঁ না সেটা ঠিক আছে, সেটা করা যাবে, সেটা নিয়ে চাপ নেই। মানে ওরকম ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে দেখো এসএলএসটি নিয়ে মানে ইন্টারভিউ নিয়ে অন্তত আমরা করতে চাইনি। যদি করতাম তাহলে একেবারে ওই যে তোমাদের যবে পরীক্ষা হয়েছে, তুমি ভেবে দেখো তোমাদের 14 তারিখে পরীক্ষা হয়েছে, অনেকে আমাদের স্টুডেন্টরা তো কম বেশি প্রচুর জনে এসএমএস করেছো, ফোন করেছো যে স্যার ইন্টারভিউ কবে করাবেন, কিন্তু আমরা এই কারণে করাইনি এখনো পর্যন্ত। আমরা জানি যে জিনিসটা আমাদের নয়, সেই জিনিসটা আমাদের নয়, সেই জিনিসটা আমরা মানে যদি করাই তাতে মানে মিথ্যা হবে, সেই জিনিসটা তাদেরকে ঠকানো হবে। তার জন্য দেখো এত প্রস্তুতি, এত প্রিপারেশন, ঠিক আছে? তোমরা হয়তো জানি না, মানে যারা ক্লাস করেছো আগে তারা দেখবে যে আমার ব্যাকগ্রাউন্ড একরকমের ছিল, শুধুমাত্র তোমাদের ইন্টারভিউর জন্য আমাদের এই সব চেঞ্জ করতে হয়েছে। তো আমরা এইটাকে ভেবেই এটা করেছি, মানে এটা অন্য কোনো বিষয় নেই যে এটা নিয়ে আমরা বিরাট কিছু মানে প্রফিট ইনকাম এরকম ব্যাপারটা নেই। মানে এই যে মূলত কষ্টটা মূলত যাই হোক। স্যার গ্রুপে থাকলে কি লাইভ ক্লাসগুলো দেখতে পাবো? দেখছি যদি ভর্তি না হয় ধরেন, ওই জন্য কি লাইভ ক্লাস, আমরা তো আপনারই স্টুডেন্ট, এবার ধরেন আমাদের কারেন্ট নাম্বারটা একটু কম হয়ে গেছে, তার জন্য রিকোয়েস্ট করছি গ্রুপে লাইভ ক্লাসগুলো দেখাবেন। তাদের জন্য দেখো ব্যাপারটা হচ্ছে যে যতটুকু ফ্রি করার আমরা করে দিই বা দেবো, কিন্তু মানে কিছু বাধ্যবাধকতা একেবারে অস্বীকার করার উপায় নেই, কিছু বাধ্যবাধকতা আমাদের রয়েছে। হ্যাঁ, এটা আমরা মানে চাইলেও অস্বীকার করতে পারি না। এবার সেই ক্ষেত্রে আমাদের যতটুকু ফ্রি দেওয়ার আমরা দেবো, আর যতটুকু না দেওয়ার আমরা দিতে পারবো না, এক। আর দ্বিতীয়, তোমাদের যেটা আমি প্রথমেই ওই জন্য ক্লিয়ার করলাম, যাদের মনে করছো যারা যে তুমি কনফিউশনে আছো, হ্যাঁ তুমি বলছো আমাদের স্টুডেন্ট, যদি আমাদের স্টুডেন্ট হয় আমাদের স্ট্রং নোট তোমার কাছে আছে না? আচ্ছা তো, তাহলে ওই আমি কি বলছি, আমি বলছি যে তোমার সাবজেক্ট নলেজ বানাও, ওই নোটটাকেই আবার পড়ো ভালো করে, সাবজেক্ট নলেজ বাড়াও ওখান থেকে। ওইটা তোমার সাবজেক্ট নলেজ এগিয়ে রাখতে আর কোনো কিছু লাগছে না, লাগছে কি? সাবজেক্ট নলেজ বাদ দিয়ে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো একটু গ্রুপে দেওয়া যাবে না স্যার? বাকি যেগুলো রয়েছে তার জন্য সুযোগ থাকছে তোমার, মানে এই ধরো আশা করছি যে সেকেন্ড উইকের শেষে বা থার্ড উইকের শুরুর দিকে তোমাদের রেজাল্টটা বেরিয়ে যাবে, তারপরে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে, তারপরে তোমাদের দীর্ঘ সময় রয়েছে, ভয় নেই। হ্যাঁ স্যার, এইটা একটুখানি দেখবেন পরেও যেন একটু ভর্তি হওয়ার সুযোগ থাকে শেষের দিকে। যারা আর কি কনফিউশনে রয়েছে তাদের যদি 3-15 টাইম, তখন যদি আপনি কিছু একটা ভাবেন। না সুযোগ থাকবে, কারণ কি দেখো একসঙ্গে আমরা এখানে করাতে পারছি না বেশির জনকে, কারণ ভেবে দেখো যে আমি একসঙ্গে এখানে ডাকতেই পারবো না, ঠিক আছে? ইভেন আমাদের যতজন স্টুডেন্ট এসএলএসটিতে রয়েছে তারা যদি সবাই একসঙ্গে আসে আমরা নিতে পারবো না, এটা মানে এখনো নেওয়া সম্ভব নয়। তার কারণ আমি বারে বলছি যে ব্যাকএন্ডে অন্য একটা গল্প রয়েছে, ওয়ার্কশপের গল্প রয়েছে, সেই ওয়ার্কশপটা আমাদের উপর ডিপেন্ড করছে না। আর তাদের মন মর্জি ব্যাপার একটা থাকে, তো হ্যাঁ তাদের একটা সময়ের একটা ব্যাপার থাকে, তো সব সময় তাদেরকে পাওয়া যায় সেরকমও না। তো সেই অনুসারে আমি ধীরে ধীরে ওই ব্যাপারটাকে বাড়িয়ে নিতে পারবো, যে পরে আবার থার্ড উইকের পরেও আবার নেওয়া যেতে পারে, সেরকম ব্যবস্থা করবো, ঠিক আছে? স্যার আমার রেকর্ড ক্লাসগুলো কি গ্রুপে পেতে পারি স্যার? হ্যাঁ স্যার, বলছি স্যার ডেমোটা একটা দুটো যদি দিতে এক্সট্রিমলি ভালো হতো, আর কিছু নয়। হ্যাঁ স্যার, হ্যাঁ সেটার জন্য দেখছি ডেমো একটা দুটো আমরা দিয়ে দেবো, অবশ্যই দেবো। হ্যাঁ ডেমোগুলো 2-1টা যদি গ্রুপে দিতেন তাহলে খুব উপকার হতো স্যার। ঠিক আছে কোনো অসুবিধা নেই, ঠিক আছে।
ঠিক আছে। আর যারা কোর্সটা নিতে চাইছো, যারা কোর্স অলরেডি নিয়েছো তারা জানো, যারা জানো না আমি বলে দিচ্ছি, অ্যাপটা জাস্ট বায়ো লার্ন টুগেদার অ্যাপটা ইনস্টল করবার পরেই দেখবে শুরুতেই এরকম একটা লোগো মানে থাম্বনেল দিয়ে কোর্সটা রয়েছে, ঠিক আছে, এসএলএসটি মক ইন্টারভিউ কোর্স অ্যান্ড ওয়ার্কশপ বলে রয়েছে। ওই কোর্সটাকে মানে সিলেক্ট করবার পরেই নিচের দিকে দেখবে যে তোমার সিলেক্ট প্ল্যান আসছে, সিলেক্ট প্ল্যানে গিয়ে সিলেক্ট করে দেবে, করবার পরে এই MOC 50 দিলেই দেখবে যে 3499 এটা 2499 হয়ে যাবে, এবং তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলেই হয়ে যাবে। বাদ বাকি এই কাজ এইটুকু করে দিলেই হবে, বাদ বাকি আমরা এখান থেকে ঠিকঠাক সময় করে নেবো ওখানে, ঠিক আছে। বেঙ্গলি কাট অফ কে নামবে মনে হচ্ছে 50 এর নিচে কি নামবে যতটুকু। আমার একটা প্রশ্ন ছিল স্যার, এই যে এক্সপেরিয়েন্স এর 10 আগে থেকে যোগ করা হচ্ছে, এটা কি নতুনদের ডাকবার চান্স আছে স্যার? হ্যাঁ আছে, তার কারণ কি দেখো, পুরনোদের একটা সমস্যাও তো আছে, যে পুরনোদের থেকে মানে পরীক্ষাগত দিক দিয়ে যদি দেখো সেই ক্ষেত্রে পুরনোদের থেকে নতুনরা স্কোরিং এ অনেক বেশি করবে, কারণ পুরনোরা অনেকগুলো চ্যালেঞ্জকে অতিক্রম করে পড়াশোনা করেছে। মানে হয়তো এখানে আমরা এক একজন মানে আসলে আমরা ভাবছি নিজেদেরকে নিয়ে, মানে এটাতে অন্যায় কিছু নয়, কিন্তু তারপরেও আমি বলছি যে পুরনোরা যে চ্যালেঞ্জ নিয়ে পড়াশোনা করেছে তাতে স্কোরিং এর দিক দিয়ে দেখবে ফ্রেশার্সরা বেশি থাকছে। এবং আরো একটা বিষয় দেখবে যে পরে অ্যাডজাস্ট হবে ইন্টারভিউর ক্ষেত্রেও, এটা অনেক ক্ষেত্রে দেখো মানে অ্যাডজাস্টেবল ব্যাপার হয়। মানে ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে আমি একটা অভিজ্ঞতা দেখেছি কি, যে ও এই জিনিস রয়েছে, ওর কাছে এই জিনিস রয়েছে, সুতরাং ওকে একটু এইভাবে নম্বরটা দেওয়া যেতে পারে, এরকম ব্যাপার থাকবে। সুতরাং ওটা নিয়ে ভয় নেই। হ্যাঁ, নতুনদের যদি না রাখে তাহলে মানে আবার সমস্যা হবে, এবং তারপরে আবার কেসের পরে কেস হবে। সুতরাং নতুন স্যার আমি একটা কথা বলছি স্যার, জেনারেলদের কত নামতে পারে স্যার একটা কথা বলছি আমি, বলছি স্যার এটা তো চাওয়া না চাওয়ার উপর কোনো ব্যাপার নয়। যদি নম্বরের ভিত্তিতে নতুনরা না আসতে পারে তাহলে কি করে রাখবে নতুনদের? না আসবে না কেন, আসবে তো বটেই, তুমি মানে আসতে হবে। হ্যাঁ, কাট অফ কেমন নামতে পারে স্যার জেনারেলদের? সেইটাই এইখানে আমরা একটা মানে মোটামুটি ধারণা দিলাম। তুমি বোধহয় জেনারেল ক্যান্ডিডেটদের কাট অফ পরে জয়েন করেছো কি? মানে হ্যাঁ স্যার আমি পরে, হ্যাঁ 9-10 এর ক্ষেত্রে মোটামুটি আমরা এরকম একটা রেখেছি, যদিও আমি বারে বলে দিয়েছি যে এটা ঠিক আমাদের মানে মনোপ্রসূ এক্সপেক্টেড কাট অফ নয়, কারণ আমরা কখনোই ডেটা ছাড়া কখনো কাট অফ করিনি এখনো পর্যন্ত। হ্যাঁ, আর এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে বলেই এইখানে মোটামুটি তুমি এইরকম একটা ধরতে পারো যে 50 এর উপরে 50-52 এর উপরে। হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ বলো। বলছি স্যার ধরুন আমি একটু বিস্তারিত একটু বলছি। বলছি 2016 সালে বাংলাতেই 1200 ভ্যাকেন্সি ছিল সব ক্যাটাগরি নিয়ে। সেই এখন জেনারেলে আছে 2025 সালে 876 ভ্যাকেন্সি আছে। তাহলে 1200 ছেলে মেয়ে যদি সব ক্যাটাগরি যারা ছিল রিজার্ভ ক্যাটাগরি নিয়ে 2016 সালে, তারা যখন এই 25 সালে 876টা জেনারেল ভ্যাকেন্সি পুরো ঘিরে নেবে, তাহলে সেখানে জেনারেলের কাট অফ কত নামতে পারে? একদমই তাই, এই কোশ্চেনটা আমিও পড়তে চাইছিলাম যে 10 নম্বর যোগ করার পরে যদি সমস্ত ইন সার্ভিসরা যদি সমস্ত তারা জেনারেল কাট অফের মতো নাম্বার পায়, তাহলে জেনারেল স্টুডেন্টরা কি করে চান্স পাবে? কি করে এটা তো একদম মানে অঙ্কের হিসাবে তো সম্ভব নয় জেনারেলদের টাকা। ব্যাপারটা হচ্ছে দেখো, আমি মানে আবারও বলছি যে এই জিনিসগুলো তো আমাদের হাতেরও নয়। আর এই সমস্ত বিষয়গুলোর জন্যই আমরা আসলে কাট অফটা করিনি। অনেকগুলো বিষয় এখানে দাঁড়িয়ে আছে। আমাদের কখনোই এই উদ্দেশ্য নয় যে আমরা স্টুডেন্ট বাড়ানোর জন্য যা খুশি তাই বলেছি বা বলবো, এটা আমাদের কখনো নয়। কিন্তু যে জিনিস আমাদের হাতে নয় সেই জিনিস আমরা মানে কোনোভাবেই ঠিক করতে পারবো না, তা নিয়ে আমরা বিশেষ মানে বলতেও চাই না। যে জিনিস হয়ে রয়েছে, হ্যাঁ, তার তো একটা পদ্ধতিতে হয়ে রয়েছে, সেই জিনিসের উপর আমাদের হাত নেই। আমাদের যতটুকু মনে হয়েছে, যে জায়গাগুলোতে আমাদের সম্ভাবনা মনে হয়েছে, আমরা সেই দিকগুলোকেই রেখেছি। এবং আমরা এই জন্য সুযোগ রেখে দিয়েছি যে আমি প্রথমেই ক্লিয়ার করে নিয়েছি যে যাদের মনে হচ্ছে যে তুমি ইন্টারভিউতে ডাক না পেতে পারো, এরকম মনে হচ্ছে, তুমি কোনো ভয় নেই, তুমি ওয়েট করে যাও, পর্যাপ্ত টাইম আছে, শুধুমাত্র সাবজেক্টের নলেজ বাড়িয়ে যাও, ঠিক আছে। আর বাদবাকি যে জিনিসগুলো রয়েছে সেইগুলো যেগুলো আমাদের হাতে নেই সেইগুলো নিয়ে বিশেষ কিছু বলবার এখতিয়ার আমরা রাখি না। হ্যাঁ, ওই জন্য সেই জিনিসগুলো নিয়ে বিশেষ বলি না। বুঝতে পারলাম? আশা করি যে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কেন আমরা এক্সপেক্টেড কাট অফগুলোকে দিতে পারছি না। অনেকগুলো ক্রাইটেরিয়া এই জিনিসগুলো রয়েছে। তারপরে তুমি দেখো পলিটিক্যাল যুক্ত রয়েছে, গোটা ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সের সঙ্গে যুক্ত রয়েছে, ঠিক আছে।
তারপরে তোমার এই পুরনো নতুন ব্যাপার রয়েছে, মানে নানান জিনিস রয়েছে যার জন্য কাট অফ নির্ধারণ করা সম্ভব নয়। হ্যাঁ, দেখবে যে বলছো যে 9-10 এর এক্সপেক্টেড কাট অফ অনেক হাই হবে, আমার মনে হয় যে পট করে দেখা গেল যে 11-12 এর হাই হয়ে গেল। হ্যাঁ, কারণ কি ওর মানে তো অনেক কম সিট, এরকমও হতে পারে। অবশ্য ওখানে ক্যান্ডিডেটও কম রয়েছে, সেটাও একটা ম্যাটার। স্যার এরকমও তো হতে পারে ওদেরকে পাস করার জন্য কাট অফটা কমিয়ে দিতেও পারে। দিতে পারে, কিন্তু তারও তো একটা রুলস থাকবে, 6 জনের বেশি সে ইয়ে তো করতে পারবে না, তার তো একটা হ্যাঁ ওটা করা যাবে না, কারণ ওই 10:1:6 আছে না, 10 জনের জায়গায় 10 জনের 10টা সিটের জন্য 16 জনকে ডাকবে। তো সেই জায়গায় যারা বলছে যে মানে কাট অফ একদম নামিয়ে দেবে, ওটা কিন্তু পারবে না। না, ওটাও পসিবল না, বললাম না, ওই তো একটা মার্কদণ্ড রয়েছে তো, যে ওই 1:6 এর। যদি দেখো কোথায় কি করবে, কারণ কি যদি নিয়ম মানে সেক্ষেত্রে তো আগের বারও খুব সুন্দর করে নিয়ম মানতো, কোন জায়গায় কি করবে এটা না, ওই জন্য আমি বললাম না যে ধরো 1:6 এর কথা বলছি, কোথাতে কি করছে কি করবে সব ডেটা সব মানে সবসময় কি করে পাবে, মানে ওরা তো খাতা কলমেও মানে ইয়ে করার মানে প্রমাণ রেখে চুরি করার, যখন আগের বারের ইয়েটা ঘটলো সে তো প্রমাণ রেখে চুরি করা, তো কোথা দিয়ে কি হবে সেটা না অনেকগুলো প্রশ্ন এখানে রয়েছে। তবু আমি যেটা বলবো যে নিয়োগ তো হবে, কারণ সুপ্রিম কোর্টের একটা ব্যাপার রয়েছে, নিয়োগ হবে। সেই কারণে আমাদের যতটুকু যে জায়গাটার প্রত্যাশা রয়েছে, হ্যাঁ, সেই জায়গাগুলোকে আমরা কাজে লাগাই। হ্যাঁ, অন্য অন্য দিকগুলোকে অ্যাভয়েড করেও যে জায়গাগুলোই তোমার যতটুকু প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাটুকু জায়গা থেকে কাজ করো। ওই জন্য আমি প্রথমে বলছি, আবারও বলছি যে কোনো অ্যাডমিশনের প্রয়োজন নেই যাদের মনে হচ্ছে যে আমরা পাচ্ছি না, এবং তারা ওয়েট করে যাও, এই লিস্ট বের হোক, তারপরে অ্যাডমিশন নিয়েও মানে ইন্টারভিউর জন্য হাহামরি 2-4 মাস সময় লাগে না, ঠিক আছে? ওটা মানে যে সময়টা লাগে আমি বলছি সেই প্রিপারেশনটা নেওয়া শুরু করো। সাবজেক্ট নলেজ বাড়াতে আশা করছি তোমার কোনো কিছু প্রয়োজন হবে না। তুমি এসএলএসটি যখন পরীক্ষা দিয়েছো, তুমি তোমার কাছে সাবজেক্টের জন্য যত ম্যাটেরিয়ালস আছে সেই নলেজটা বাড়াও। স্যার বলছি সাবজেক্ট নলেজের বাইরে কোন বিষয়গুলো বিশেষ করে পড়তে হবে, যদি গ্রুপে দিতেন তাহলে খুব ভালো হতো। নলেজ গুলো বাড়াও, এই এনইপি 2020 নিয়ে পড়াশোনা করো, তোমার জেলা সম্পর্কে নিয়ে কিছু পড়াশোনা করো, ঠিক আছে? এগুলো নিয়ে করো। আর ওই নোটবুকটা দেখি আমি ইয়ে করা যায় কিনা, যে স্যার এখানে তো বাংলা সাবজেক্টের উপরই ক্লাস হবে না? বাংলা হবে, এডুকেশন হবে। আর বলছিলাম বাংলা সাবজেক্টের উপর ক্লাস হবে। স্যার বেঙ্গলি পিজির কাটঅফটা একবার বলবেন? এটা এডুকেশন নিয়ে নাও স্ক্রিনশট। আচ্ছা স্যার, স্যার বেঙ্গলি পিজি কাটঅফটা দিচ্ছি। স্যার এটা আউট অফ 70 না আউট অফ 60 স্যার? এডুকেশনে যেটা 60 আউট অফ মানে অ্যাডিশনাল কোনো কিছু ধরা হয়নি এখানে। আচ্ছা আচ্ছা, এটা বেঙ্গলি, এটা বেঙ্গলি ইউজি, আর এটা বেঙ্গলি। হ্যাঁ বলো। স্যার বলছি স্যার যারা পাস করবে ওই লিস্টে যে বের হবে, তো সেটা কি যারা পাস করবে তাদেরই শুধু নাম বের হবে নাকি সবারই নাম বের হবে? না, মনে হয় ওরা ওই 1:6 রেশিওতেই রাখবে নামগুলো, সম্ভবত। 1:6 না 1:1.6 এ আছে স্যার? মানে একজন পিছু 6 জনকে ডাকবে ওরা, এই আর কি। একজন পিছু 6 জনকে, 10 জনের 6 জনকে? একজন পিছু 6 জন? না না, একজন পিছু না, ওটা 10 জনের 10 জনের 16 জন স্যার। 10 জনের 16 জনকে ডাকবে, এটা কি ওটা লেখা আছে তো, একজন পিছু 6 জনকে ডাকবে। না এটা তো লেখা দেখি আমি তো পড়েছিলাম 1.6 মানে 10 জনের 16 জন। 1000টা সিট থাকবে, 16 জনকে ডাকবে। হ্যাঁ, 100 জন 160। 100 জন 160। হ্যাঁ হ্যাঁ, তার মানে স্যার যারা ওই নাম্বার বেশি পাবে তাদের 1:1.6 এটা দেখে নিয়েছো? এটা তাহলে একটু কনফিউশন, 1:1.6 কারণ এটা যদি 100 হয় ওটা 600 আর ওদিকে কিন্তু পাল্টে যাচ্ছে। সেটা মানে এটা একটু দেখে নেওয়ার বিষয় আছে। আমিও মানে কনফিউশনে আছি, আমি এই জায়গাটা আমার মানে তাহলে দেখতে হবে। ওটা 10 জনের 16 জনেরই হবে, 10 জনের। এটা দেখেছি স্যার আমি, 10 জনের 16 জন স্যার, একজনে 6 জন নয়। তাহলে আরো কমে গেল। 6 জন নয়, 6 জন নয়, 10 জনের 16 জন। একজনে 6 জন হলে তো সবাই রাখবে। ওটাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে হতে পারে এটাই। ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার বলছি একটু ডেমো ক্লাসের ব্যাপারে যদি বলতেন, কিভাবে এখানে ক্লাসটা করানো হবে? তুমি ক্লাসটা জয়েন করেছো? হ্যাঁ দাদা হ্যালো, পরের দিকে জয়েন করেছো কি?
আমি রেকর্ডেড ভিডিও ক্লাসটা দিয়ে দিচ্ছি, দেখবে ওখানে আমি শুরুর দিকে বলে দিয়েছি যে একটু মোটামুটি যে ডেমো ক্লাসটা কিভাবে রেডি করতে হবে। প্রথম কথা একটু সংক্ষেপে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ হ্যাঁ বলছি স্যার আপনারাই তৈরি করে দেবেন? না না, ডেমো ক্লাস আমরা করবো কেন, ডেমো ক্লাস তোমরা করবে, আমরা পদ্ধতি বলবো ডেমো ক্লাসের। অবশ্যই সেই জিনিসটাকে দেখে দেবো বা আমরা মানে গাইড করে দেবো যে এই জিনিসটাকে এইভাবে করা যায়, এই পদ্ধতিতে করা যায়, সমস্তটা তোমরাই করবে। তোমাদের আপনি বললেন যে অফলাইন ওখানে গিয়ে ডেমো দিতে হবে ওই স্যারদের কাছে, তো ওখানে যাওয়ার আগে তো আপনারা একটু তৈরি করে দেবেন তো? না তার আগে তো ক্লাস হবে, তো এখানে আসার আগে তো ক্লাস হবে। আচ্ছা আচ্ছা, আপনারা তৈরি করে তারপর ওখানে যাবেন, তাই তো? বোধহয় ভালো করে বোঝুনি, দুটো ভাগ থাকছে দেখো কোর্সের। একটা ভাগ হচ্ছে যেখানে আমরা এই বিষয়গুলো তোমাদের দেখাচ্ছি, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, নীতিশ বোধহয়, তাই তো? নীতিশ নীতিশ বলছো? নীতিশ ওই শোনো, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি দাদা, যারা পিএইচ ক্যান্ডিডেট, আমাদের মতো পিএইচ ক্যান্ডিডেট যারা, তাদের ইউজি বা পিজিতে কাট আপনার কত হতে পারে? কাট অফ নিয়ে আমি বারে বারে মানে বলছি, কাট অফের আচ্ছা এখানে তো না, আপনি সব দিবেন। পিএইচ যারা পিএইচ ক্যান্ডিডেট তাদের জন্য কি হবে? পিএইচ তুমি একটা কাজ করো, পিএইচ এর লিস্টটা তো এখানে নেই দেখছি, তুমি পিএইচটাকে আমাকে একটু এসএমএস করে রাখো, যদি আমি দেখি যদি কিছু পাওয়া যায় আমি জানাবো, ঠিক আছে? আচ্ছা, আর ডেমো ক্লাসের কথা যে বলছিলে, ডেমো ক্লাস এখানে যারা দেবে তার আগে আমরা অবশ্যই এই বিষয়গুলো দেখবে যে দুটো ভাগে ভাগ করা রয়েছে কোর্সটা। একটা কোর্স বলছি আর একটাকে ওয়ার্কশপ বলছি। কোর্সে আমরা এই জিনিসগুলো তো তোমাদের শেখাবো যে ডেমো ক্লাসটাকে কিভাবে রেডি করা যেতে পারে সেই জিনিসটা, এবং তোমরা টিচিং এক্সপিরিয়েন্স বা এই যে ডেমনস্ট্রেশনটা তোমরা এখানে এসে দেবে এবং তাদের প্রেক্ষিতে তারা তোমাকে জানাবে কোন কোন সুবিধা কোন কোন অসুবিধা রয়েছে, ঠিক আছে? ওকে স্যার, সরি ইন্টারাপ্ট করার জন্য, বলছি কি যে আপনাদের 10 দিনের যে কোর্সটা আপনারা করেছেন, এই যে এসএলএসটি ফ্রি যে মক টেস্টের মক ইন্টারভিউয়ের যে কোর্সটা করেছেন, তো তার মধ্যে আমাদের মানে ডেমনস্ট্রেশন 10 দিনের কোর্স তো আমরা করিনি। 10 দিন না, মানে খেয়াল মনে হলো 10 দিনের করলাম। 10 দিনের আসলে ওটা মানে তুমি বোধহয় 10 ডেজ এর, আমাদের এসএলএসটি শুরুর সময় 10 ডেজ এর ফ্রি ক্লাস ছিল, সেইটার কথা বোধহয় ভেবেছো। এটা আমাদের মক ইন্টারভিউ একটা ফ্রি সেশন দেওয়ার কথা ছিল, বা আমরা মানে ওভারঅল বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য একদিন এই বিষয়টার আজকের ক্লাসটা ছিল, ঠিক আছে? মানে কন্টিনিউ জন্য এটা ছিল, তাই তো? স্যার বলছিলাম ফিসটা কি একটু কমানো যাবে? ফিসটা আসলে কাটাই রাখা, আমাদের ফিসটা কমানোর জায়গা নেই, থাকলে আমরা কমাতাম, মানে একটু সামান্য যদি একটু কমানো হতো ভালো। স্যার একটা কথা ছিল স্যার, বলো বলো। বলছিলাম যে স্যার এডুকেশনের কোশ্চেনগুলো তো কিছু কিছু জায়গায় কন্ট্রোভার্সি চ্যালেঞ্জিং আছে, আপনাদের কোশ্চেনটা একেবারেই গুরুত্ব দিয়েছে তারা, এটা কি চ্যালেঞ্জ তো করেছি, এটা কি চেঞ্জ হতে পারে খানিকটা কিছু? হ্যাঁ, যদি প্রপার ওয়েতে থাকে তাহলে অবশ্যই ঠিক হবে। আপনাদের চোখে কি ভুল ধরা পড়েছে সেটাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা দেখলাম, আমি এডুকেশনটা আমি দেখি, তো এডুকেশনের কিন্তু মানে কোশ্চেন গুলো সবই অ্যাপ্লিকেশন লেভেলে এসছে। এইবারে কিছু ইনফরমেটিভ কোশ্চেন, যেরকম তোমরা ওই গান্ধীজির মানে বেসিক এডুকেশনের স্টেজটা, ঠিক আছে, ওটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে। তো ইনফরমেটিভ কোশ্চেন, তো ওইটা হয় সবাই নাম্বার পাবে বা চেঞ্জ হতে পারে, চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু আরেকটা মেবি কিছু কোশ্চেন আছে সেটাতে দেখলাম, কিন্তু বাদবাকি কোশ্চেন গুলো না মানে বেসিক্যালি কিন্তু ইনফরমেটিভ কোশ্চেন না যে বই থেকে আমরা ডাইরেক্ট পেয়ে যাবো, আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কোশ্চেন। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে বেশি কিছু ভুল নেই, কিন্তু কোশ্চেন গুলো একটু উপর থেকে ভাবলে মনে হচ্ছে যে না এটা নয় ওটা হবে, কিন্তু বেসিক্যালি এটা ডেপ লেভেলের হয়েছে খুব। এই জন্য কাট অফটা আমরা দেখেছো করেছি, কাট অফটা মানে অনেকটা কম আছে। তো এডুকেশনের এটা একটা সমস্যা ছিল আর কি, কোশ্চেনটা মানে যতগুলো সাবজেক্টে আমি দেখেছি পরীক্ষা, তার মধ্যে এডুকেশন সাবজেক্টের কোশ্চেনটা পুরো নেটের প্রশ্নগুলোকে, নেটের যে 2014, 12, 13 নেটে যে প্রশ্নগুলো আসতো না পুরোনো সিলেবাস মেনে, সেগুলোকে হুবহু কপি করে দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে অ্যান্সার চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে, কারণ ওগুলো অলরেডি এস্টাবলিশড। আচ্ছা আচ্ছা, স্যারকে বলছি একটুখানি, স্যার আমার না এক এক জায়গায় মনে হচ্ছিল মানে ওনারা যে সিরিজ গুলো বের করেছে এবিসি এরকম করে, সেই সিরিজ অনুযায়ী আমার মনে হচ্ছে কিছু জায়গায় কোশ্চেনের মানে বললাম ওটা সিরিজ, অফিসিয়ালি কোনো সিরিজ বেরোয়নি, অফিসিয়ালি একটাই অ্যান্সার কি বেরিয়েছে আর একটা জাগলিং অর্ডার বেরিয়েছে।
সিরিজ যদি তুমি দেখে থাকো সেটা কোনো ইনস্টিটিউশন থেকে পেয়েছো, সেটা তারা বের করেছে, সিরিজ অফিসিয়ালি কোনো বেরোয়নি। না মানে যেটা বেরোলো আর কি, যেটা লাস্ট যেটা এসএসসি থেকে যে প্রভিশনাল যে অ্যানসার কিটা বেরোলো অর্ডারে, যেটা তো এক একটা ক্ষেত্রে না আমার এরকম মনে হয়েছে যে কোন সিরিজে এই অ্যানসারটা ঠিক আছে, কিন্তু আমার আর একটা সিরিজ মানে যেটা ওনারা অফিসিয়াল মানে অ্যানসার কি বের করেছিল একটা প্রভিশনাল যেটা এসএসসি দিয়েছিল, তো সেইখানে আমার মনে হয়েছিল এক একটা এবিসি তে না মানে হয়তো বিএ ঠিক আছে ওই অ্যানসারটা, কিন্তু এ তে গিয়ে দেখা গেছে ওই অ্যানসারটা ভুল। মানে এটা আমার মনে হয়েছে এক এক জায়গায় দু একটা কোশ্চেন। না না, তুমি আসলে মানে তো বলেছিলাম যে তুমি ক্যালকুলাস হিসেবে ভুল করছো, ওখানে তো বিসির অপশনই নেই কোনোটা। যেটা 1 নম্বরের প্রশ্ন এ সিরিজে যেটা 85 প্রশ্ন, বি সিরিজে হয়তো সেটা 52, সি সিরিজে হয়তো সেটা 52, সি সিরিজে হয়তো সেটা 5 আছে, ডি সিরিজে হয়তো সেটা 10 আছে। কিন্তু ওইগুলো সবগুলোর অ্যান্সার যদি বি হয় তাহলে সবগুলোরই বি হবে, এমন নয় যে 55টা বি 54 বা যেখানে আবার 52টা বি যেখানে 5 আছে সেখানে সি, এরকমটা নয়। ওইটার প্রবাবিলিটি কোনো হয় না কিছুতেই, ওটা তো একটা জাগলিং অর্ডার দিয়েছে। বেশ ঠিক আছে, এটা নিয়ে আরো বিতর্ক এখন থাক। আচ্ছা, আশা করছি যে আবার একটা স্যার বলো 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 স্যার বলছি যে যে প্রিভিয়াস সেটাতে ওই লেখা আছে যে নোটবুক তোমার কথাটা একটু বোঝা যায়নি, কেটে কেটে গেছে। হ্যাঁ ওটা তোমার কথাটা কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ কিছু কি এখানে এখন আলোচনা করা হবে মানে এইগুলো? না না, এইগুলো আজকের ক্লাসটা ওই ইন্টারভিউ রিলেটেড, তো অন্য কিছু মানে সবাই রয়েছে, তো ওই জন্য বিশেষ সাবজেক্টিভ আলোচনাটা আমরা রাখতে চাইছি না এখানে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে যে মেসেজে ছিল আশা করছি সমস্তটার উত্তর দর্শন। হ্যাঁ, এইগুলো নিয়ে মোটামুটি আলোচনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর ঠিক আছে তাহলে, হ্যাঁ হ্যাঁ বলো 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 তাড়াতাড়ি বলো। নীলময় মল্লিক, তো আপনার বোধহয় কোনো একটা নেটওয়ার্কিং প্রবলেম আছে, একবার লেফট করে ইন করুন। হ্যাঁ একবার লেফট করে ইন করুন, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ প্রিয়া জানা বলুন। হ্যাঁ স্যার বলছি আমি বেঁচে ছিলাম, আমারটা বাংলা পরীক্ষা থেকে মানে নবম সন্দেহ জেগেছে, তো ওটা কি চেঞ্জ হতে পারে? এটা মধ্যগত অ্যানসার দিয়েছে। বুঝলাম না, আমরা যেটা মানে নবম দশমের মানে নবম দশমের একটা ব্যাকরণিক প্রশ্ন ছিল। হ্যাঁ 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 সেটা তো বোধহয় মধ্যগত ছিল তো বোধহয়, না? আমার ঠিক মধ্যগত সারসংগতি হবে তো, মধ্যগত কত অ্যানসার দিয়েছে। হুম হুম মধ্যগত সারসংগতি সবার মধ্যে মতভেদ। না না থাক না, ওটা অন্যান্য দিচ্ছে তো সবাই, ওটা মধ্যগত হবে। হ্যাঁ আমরা ওটা মনে পড়ছে। যাই হোক সাবজেক্টিভ আলোচনা এখন বরং থাক, সাবজেক্টিভ আলোচনা অন্য সময় করা। তাহলে আমাদের নেক্সট ক্লাস কবে নেবেন? নেক্সট ক্লাস দেখি অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করেই আমি জানিয়ে দিচ্ছি, দু এক দিনের মধ্যেই। কারণ আশা করছি ইন্টারভিউ প্যানেল যেটা হবে, আমরা ফার্স্ট ইন্টারভিউ প্যানেল 10 থেকে 12 তারিখের মধ্যে করব, ফার্স্ট ইন্টারভিউ প্যানেল। এবার সেই বলছে বিষয়ের বাইরে যে বিষয়গুলো পড়লে একটু কাজ দেবে সেগুলো যদি গ্রুপে একটু লিখে দিতেন খুব ভালো হতো স্যার। ঠিক আছে, এই এটাতেও পেয়ে যাবে, সেই আমি ভিডিওটাও আবার দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আরেকবার দেখে নিও। আচ্ছা 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 ঠিক। ভিডিও তো হচ্ছে আরেকটা কি বললাম, হ্যাঁ ওই মোটামুটি 10 থেকে 12 তারিখের মধ্যে আমরা একটা প্যানেল বসাচ্ছি, তার আগে আমরা ক্লাস করাবো। সুতরাং সেইভাবে ধরো আজকে তো 5 তারিখ, আমাদের হাতে আর 6-7 মানে আছে, 6-7 তারিখের মধ্যে আমরা এই অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে তোমার ক্লাস শুরু করবো, ঠিক আছে? যারা মনে করছো যে কোর্স নেবে অসুবিধা নেই, জয়েন হয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে, গুড নাইট এভরিওয়ান। গুড নাইট স্যার। হ্যাঁ সঞ্চিতা মাহাতো, আপনি সঞ্চিতা মাহাতো এইমাত্র জয়েন করেছেন আমাদের ইয়েটা, ক্লাসটা শেষ হয়েছে, আমি রেকর্ডেড ভার্সনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার বলছি রেজাল্ট তো স্যার অনলাইনে দিয়ে দেবে, মানে যাদের নাম আসবে সেখানটা।
হ্যাঁ ঠিক আছে, চলো গুড নাইট। গুড নাইট স্যার। বলছিলাম স্যার, বলো বলো বলো। পার্থ সারথী দাস বলছিলাম স্যার আমি এসসি, হ্যাঁ স্যার বলছিলাম আমি স্যার এসসি ক্যান্ডিডেট, আমার স্যার 49 মার্ক আছে, আমি স্যার আপনাদের ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে চাই, তো স্যার একটু কনফার্ম করলে ভালো হতো, আমি পাবো কিনা চান্স। এটা দেখো আমরা যে এখানে একটা এক্সপেক্টেড কাট অফ রেখেছি তাতে তো তুমি পেয়ে যাচ্ছ, কিন্তু আচ্ছা আমি একটা দেখছি, আমি আলোচনা করি, আমরা একটু আলোচনা করি, আমরা জানাচ্ছি যে যাদের এই সংশয় রয়েছে, যারা ধরো অ্যাডমিশন নিতে চাইছো নিয়ে নিলে আমরা যদি তোমার ধরো 3rd উইকের পরে না হয় যে তাদের আবার রিফান্ড আমরা করে দিতে পারবো, মানে এরকম একটা দেখি আমি করা যায় কিনা। ঠিক আছে, আশা করি মানে এই ব্যাপারটাতে আমাদের আলাদা করে বলা লাগবে না, আমি দেখে নিচ্ছি, এটা যদি হয় আমি জানিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট স্যার। হ্যাঁ 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 হ্যালো, কেটে দিচ্ছি। হ্যাঁ স্যার আমি এডুকেশন সাবজেক্টের জেনারেল ক্যাটাগরির, তো স্যার আমার 41 মার্কস দাঁড়িয়ে, স্যার কি আমি ইন্টারভিউতে কল পাবো? তাপস আছে, তাপস বলো। হ্যাঁ আপনারা তো মানে মেসেজও করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন ওটা, মানে আপনার কি এক্সপিরিয়েন্স তো নেই মনে হচ্ছে বলছিলেন? না স্যার আমি তো ফ্রেশার। হ্যাঁ ফ্রেশার, তো একটু ওয়েট করে যান, বেসিক্যালি আমরা একটা কাট অফ মানে বললাম না চাপে পড়ে দিয়েছি, প্রেডিক্ট করা খুবই মুশকিল, আর বিশেষ করে এডুকেশনে তো আরো মুশকিল, কারণ এডুকেশনে যা প্রশ্ন করেছে, যারা এক্সপিরিয়েন্স যাদের আছে তারাও খুব একটা বেশি কিছু করতে পারবে না, মানে বেশি ঠিক করতে পারবে না, ওই যে মানে 10 নাম্বার অ্যাড হলেও যে খুব আগে পিছিয়ে হয়ে যাবে এটা সম্ভাবনা খুবই কম। তো সে জায়গায় একটু ওয়েট করে যান, মানে আমরা তো বললাম অলরেডি, দেখা যাক কি হয়। মানে আমরা এখানে যে এক্সপেক্টেড কাট অফটা রেখেছি ওটা একটু ম্যাক্সিমাম ধরেই রেখেছি, হাইট দিকেই রেখেছি আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে স্যার।